7 বছরের পুরনো বদলানিতে 7 বছর ধরে পরিকল্পনা করে নিজের বোন এবং জামাইবাবুকে খুন করল এক ছেলে। একদিন বয়সী ভাগ্নেকেও ছাড়ল না, রেখে দিল মৃতদেহের পাশেই মরার জন্য। 3 দিন পরেও জীবিত, গা হাত পায়ে পোকামাকড় পড়ে গেছিল। এরকম অবস্থায় উদ্ধার হলো একদিনের শিশুটি। কে এই নিষ্ঠুর লোকটি? কী কারণে করলো এরকম জঘন্যতম অপরাধ? এত বড় প্ল্যান করার পরও কীভাবে সে ধরা পড়ল পুলিশের হাতে? সমস্ত বিষয়টি জানবো আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। 13 জুন দেরাদুনের ক্লেমেন্টাউন থানায় একটি কল আসে। একজন জানায় তাদের বাড়ির সামনে একটি দোতলার বাড়ি থেকে প্রচণ্ড পরিমাণে বাজে দুর্গন্ধ আসছিল। ওখানকার প্রতিবেশীরা যখন ওই দোতলায় যায় তখন ওইখান থেকে একটি বাচ্চার আওয়াজও শুনতে পাচ্ছিল। যদি পুলিশরা সেখানে আসে তাহলে খুব ভালো হয়। খবরটা পাওয়া মাত্রই পুলিশ তৎপর হয়ে যায় এবং সেখানে গিয়ে পৌঁছায়। অনেকবার দরজা ধাক্কাধাক্কি করার পর পুলিশ কোনো সাড়া পায় না, আর ওইখান থেকে একটি বাচ্চার আওয়াজও শুনতে পায়। পুলিশ সাথে সাথে দরজাটি ভাঙার অনুমতি দেয় এবং দরজাটি ভাঙা হয়। দরজাটি ভাঙার পরে যে দৃশ্য পুলিশের সামনে আসে তা সমস্ত মানুষকে চমকে দেবে, কারণ সেখানে মেঝেতে পড়েছিল দুটি মৃতদেহ। মৃতদেহটি দেখেই মনে হচ্ছিল যে এই মৃত্যুটা 2 থেকে 3 দিন আগে হয়েছিল। মৃতদেহের গা থেকে বেরোনো রক্তগুলো শুকিয়ে গেছিল এবং তাদের দেহের সমস্ত মাংস প্রায় পচে গেছিল। আশ্চর্যকর বিষয় হচ্ছে যে সেখানে একটি বাচ্চাও পড়েছিল জীবিত অবস্থায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল যে এটি সদ্যজাত, খুব বেশি হলে 1 থেকে 2 দিন বয়স হবে। বাচ্চাটির পা হাত পায়ে পোকামাকড় ধরে গেছিল, মানে আর হয়তো 2-1 দিনের মধ্যেই বাচ্চাটিও মারা যেত। পুলিশ সাথে সাথে বাচ্চাটিকে উদ্ধার করে এবং মৃতদেহগুলিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। প্রাথমিক দৃষ্টিতে পুলিশ এটিকে আত্মহত্যা বলে দেখছিল। হয়তো ভালোবাসার খাতিরে তারা যখন আত্মহত্যা করছিল তার শিশুটিকে মারেনি। কিন্তু প্রশ্ন একটা, যে এতটা কষ্ট সহ্য করে কেই বা আত্মহত্যা করবে? আত্মহত্যা করার তো অনেক সহজ উপায় আছে, যেমন খেয়ে নেওয়া, কিন্তু নিজের উপর এত আঘাত করে কেউ কী জন্য আত্মহত্যা করবে? এটা পুলিশের মধ্যে একটি বড় সংশয় তৈরি করে রেখেছিল। তদন্ত নেমে পুলিশ প্রথমে বাড়ির মালিককে ডাকে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে বাড়ির মালিক জানায় যে আজ থেকে কিছু মাস আগে একটি প্রেগনেন্ট মহিলা এবং তার স্বামী এখানে এসে থাকতে শুরু করেন। ছেলেটির নাম ছিল কাসিফ এবং মেয়েটির নাম ছিল আনাম। তারা সাহারামপুরে থাকত। কাজের উদ্দেশ্যে কাসিফ এবং তার স্ত্রী আনাম এই দেরাদুনে এসে থাকতে শুরু করে। সেখানে গিয়ে পুলিশ একটি অন্য তথ্য জানতে পারে। সাহারামপুরে গিয়ে পুলিশ এটা জানতে পারে যে সেখানে কাসিফের আরেকটি স্ত্রী আছে যার নাম নুসরাত। পুলিশের প্রথম সন্দেহ যায় নুসরাতের দিকে, কারণ হয়তোবা কাসিফের দ্বিতীয় স্ত্রীকে সহ্য না করতে পেরে নুসরাতই এরকমটি ঘটিয়েছিল। কিন্তু নুসরাতের কথাবার্তা থেকে এটি জানা যাচ্ছিল যে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে নুসরাতের কোনো অসুবিধাই ছিল না, বরং সে নিয়মিত কাসিফকে ফোন করত, তার খবর নিত যখন সে দেরাদুনে থাকত। এবং 11 তারিখের পর থেকে যখন কাসিফের ফোন সুইচ অফ হয়ে যায় তখন থেকেই নুসরাতের মনে একটু টেনশন ঢুকতে শুরু করে। এবং 2 দিন যাবৎ যখন নুসরাতের ফোন কাসিফ তুলছিল না তখন নুসরাত লোকাল থানায় কমপ্লেন করে। নুসরাতের সাথে কথা বলে পুলিশ কোনো সন্দেহজনক কিছুই পায় না। ব্যর্থ হয়ে পুলিশ ক্লেমটাউনে ফিরে আসে এবং ফিরে এসে ক্লেমটাউনের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিনের ফুটেজ অনবরত চেক করার পরেও যখন পুলিশের হাতে কোনো প্রমাণ আসে না তখন পুলিশ হাল ছেড়ে দিয়েছিল প্রায়। হঠাৎ 13 তারিখের ফুটেজে এমন কিছু ধরা পড়ে যা পুলিশ আশা করেনি। ঘটনাস্থলের আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। পুলিশ যে সিসিটিভির ফুটেজগুলো দেখছিল সেই সিসিটিভিটি মেইন রোডের উপর ছিল। 13 তারিখে মধ্যরাত্রে একটি গাড়িকে পুলিশ ওই রাস্তাতে আসতে দেখে এবং কিছুক্ষণ পর গাড়িটি চলে যায়। পুলিশ গাড়ির নাম্বারটি সঙ্গে সঙ্গে নোট করে নেয় এবং আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসাবাদ করে যে এরকম গাড়ি তারা আগে পরে এখানে দেখেছে কিনা। আশেপাশের লোকজনরা সব কিছু অস্বীকার করে যে এরকম গাড়ি তারা আগে পরে দেখেনি। পুলিশ গাড়িটির নাম্বার প্লেট চেক করে এবং গাড়ির মালিককে খুঁজে বের করে। গাড়ির মালিক ছিল আসওয়াত। পুলিশ সাথে সাথে আসওয়াতের কাছে যায় এবং জিজ্ঞেস করে এই রাত্রে গাড়িটি তার কাছ থেকে কে নিয়েছিল। আসওয়াত জানায় যে এই গাড়িটা
13 তারিখ রাত্রেবেলা আনামের দাদা শাহবাজ নিয়েছিল। শাহবাজ ছিল আনামের দাদা। পুলিশ শাহবাজকে ধরে এবং জেরা করতে শুরু করে। প্রথমে শাহবাজ কিছু বলতে না চাইলেও পরবর্তী সময় পুলিশের সামনে সে সব কিছু স্বীকার করে। সে জানায় আজ থেকে 7 বছর আগে শাহবাজের বাবা একটি হাইড্রোলিক প্রেসের তলায় চাপা পড়ে মারা গেছিল। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমাদের বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে। এবং সেই হাইড্রোলিক মেশিনটি চালনা করছিল কাশিফের নিজের ভাই। সে মনে করে যে এই মৃত্যুর পিছনে কাশিফের ভাই দায়ী আছে। সে মনে করে তার বাবার মৃত্যুর পিছনে কাশিফের ভাই দায়ী। এবং কিছু কারণে 2 বছর আগে শাহবাজ জেলে যায়। আর জেল থেকে ফিরে এসে শোনে কাশিফ তার বোনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। সে কাশিফ এবং আমানকে হুমকিও দেয় এবং এই হুমকির ভিডিওটি আমানের ফোনের মধ্যেও ছিল। পুরো বন্ধুত্ব ফিরে পেতে কাশিফ শাহবাজকে ডাকে। শাহবাজের বোন আনাম প্রেগনেন্ট ছিল। ডেলিভারির সময় তার দেখাশোনা করার জন্য শাহবাজ তার বাড়িতে আসে এবং যেদিনকে বোনের ডেলিভারি হয় তার পরের দিন শাহবাজ তার 7 বছরের প্ল্যান সাকসেসফুল করার চেষ্টা করে। মধ্যরাতে সে একটি ছুরি নিয়ে প্রথমে কাশিফের উপর হামলা করে। সারাদিন সে হসপিটালে ছিল, তাই তার শরীর খুব দুর্বল ছিল আর এই কারণেই শাহবাজের মোকাবেলা করতে পারেনি। আনাম তখন বাঁচাতে আসে। একদিন আগে সে একটি বাচ্চা সন্তান প্রসব করেছে, তাই তার শরীর খুবই দুর্বল ছিল। খুব সহজেই শাহবাজ আনামকেও হত্যা করে। তাদের দুজনকেই সেই ঘরের মধ্যে আটকে রেখে সে ওখান থেকে চলে আসে। 3 দিন যাবৎ যেহেতু কোনো পুলিশের তৎপরতা আসছিল না বা এই মৃত্যুর খবর কেউ জানতো না, তাই সে ভাবলো যে এই মৃতদেহগুলোকে সরিয়ে ফেলা প্রয়োজন। হত্যাকাণ্ডের 3 দিন পর সে মৃতদেহ সরানোর জন্য তার বন্ধু আসওয়াতের কাছ থেকে একটি গাড়ি নেয় এবং দেরাদুন ক্লেমটাউনে আসে। কিন্তু যখন সে ঘর খোলে তখন তার ভিতরে দুর্গন্ধে সে আর টিকতে পারে না। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে গাড়ি নিয়ে চলে আসে এবং এই যাওয়া আর আসাটাই সিসিটিভির ফুটেজে ধরা পড়েছিল। সে বাচ্চাটাকে মারেনি, মৃতদেহগুলির পাশেই রেখে দিয়েছিল। সে ভেবেছিল বাচ্চা মানুষ, 1 দিন বয়স, হয়তো বা খুব সহজেই সে মরে যাবে এমনিতেই। ভাবতে পারছেন কতটা নিষ্ঠুরতা? একটি অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে 7 বছর ধরে পরিকল্পনা করে নিজের পরিবারের একজনকে মেরে ফেলে দিল একজন ছেলে। আমাদের আশেপাশে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আপনার কাছে আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।